প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, বাড়িতে আছো, সুরক্ষিত আছো। জানি তোমাদের মন ভালো নেই, প্রায়ই তোমাদের ফোন আসে, মেসেজ আসে যে স্কুল কবে খুলবে। সেই নির্ধারিত যে তারিখগুলো আস্তে আস্তে ক্রমশ পিছিয়ে যাচ্ছে। আমরা নিরুপায়। আমরা সবাই জানি সারা বিশ্বের মানুষ এখন ভীত, সন্ত্রস্ত, চারদিকে শুধু মৃত্যু মিছিল। আর আমরা এক মারণ ভাইরাসের বিরুদ্ধে সারা পৃথিবীর মানুষ একজোট হয়ে লড়াই করে চলেছি। সেই অবস্থায় আমাদের বাড়িতেই বন্দি থাকতে হবে, কিচ্ছু করার নেই। মন খারাপ করো না, নিশ্চয়ই আমরা এই অতিমারীর আক্রমণ পরাস্ত করতে পারবো। আমরা জিতেই ফিরে আসব, আবার স্কুল খুলবে, আবার সবার সাথে দেখা হবে, আবার পড়াশোনা হবে, হই হুল্লোড় হবে। ততদিন পর্যন্ত তোমাদের কিন্তু বাড়িতেই পরীক্ষার প্রস্তুতি নিয়ে নিতে হবে। তোমরা সামনের বছর মাধ্যমিক দেবে। মাধ্যমিক পরীক্ষা এই সমস্ত ভয়াবহ পরিস্থিতির জন্য হয়তো খানিকটা পিছিয়ে যেতে পারে, কিন্তু পরীক্ষা হবে না এমন তো নয়। টেস্ট পরীক্ষা দিতে হবে এই বছরই, তারপরে মাধ্যমিক পরীক্ষা। কাজেই তোমাদের যে সময় স্কুল বন্ধ হয়েছে সেই সময় থেকে যতদিন স্কুল এখনো বন্ধ থাকবে ততদিনের যে পড়াশোনা, যেগুলো স্কুলে পড়ানো হতো, সেই পড়াশোনাগুলোই বিদ্যালয় শিক্ষা দপ্তর লাইভ ক্লাসরুমের মাধ্যমে একটি বেসরকারি টিভি চ্যানেলে তোমাদেরকে পড়ানোর ব্যবস্থা করেছেন। আর আমাদের স্কুলও একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে সেখানে স্যার ম্যাডামরা বিভিন্ন বিষয় নিয়ে পড়াচ্ছেন। আজকে আমার প্রথম ক্লাস, তোমাদের সাথে প্রথম দেখা এই অন্যরকম এক ক্লাসরুমে। প্রথমে একটি সহজ বিষয় দিয়ে শুরু করি। আমাদের সেকেন্ড সামেটিভ এক্সামিনেশনের প্রথম যে গল্পটি, বহুরূপী। গল্পটি সহজ নয়, কিন্তু গল্প শুনতে সবাই আমরা ভালোবাসি, সেই জন্য বলছি সহজ। প্রথমেই গল্পটা শুরু করব না, তোমরা হয়তো গল্পটা সবাই খানিকটা পড়েছো, বাড়িতে পড়া হয়েছে হয়তো। এই গল্প বলার আগে প্রথম যে গল্পটা আছে সুবোধ ঘোষের বহুরূপী, সেকেন্ড সামেটিভের প্রথম গল্প সুবোধ ঘোষের বহুরূপী। এই গল্পটা আছে তোমাদের বইয়ের সাহিত্য সঞ্চয়ন যে বইটি, তার ৭৪ পৃষ্ঠায়। তোমরা একটু বইটা সঙ্গে নিয়ে বসে এই ক্লাসটা করবে। আমি এই গল্পটা পড়ানোর আগে তোমাদেরকে গল্প সম্বন্ধে দু চারটে কথা বলি। অনেক সময় এমন হয় যে আমরা ক্লাসরুমে সময়ের সংক্ষিপ্ততার জন্য অনেক কথা বলে উঠতে পারি না, কিন্তু এই ভিডিও ক্লাসরুমের এটাই সুবিধে, আমি যত ইচ্ছে তোমাদের সাথে গল্প করতে পারি, তোমাদেরকে বলতে পারি। তাতে কোনো ঘন্টা পড়ে গেলে অন্য কোনো স্যার ম্যাডাম এসে দাঁড়িয়ে আছেন এমন পরিস্থিতি তৈরি হবে না। তোমাদেরকে একটা কথা বলি, যে এই যে ছোট গল্প, এই ছোট গল্প কাকে বলে এটা খুব জানা দরকার। তোমরা আরো বড় হবে, যখন আরো সাহিত্যের ইতিহাস পড়বে বা অনার্স পড়বে, অনেকেই বাংলা অনার্স নিয়ে ভর্তি হবে বা ইংরেজি অনার্স নিয়ে সাহিত্য নিয়ে পড়বে, তখন তোমাদের এই ছোট গল্পের যে সংজ্ঞা বা ছোট গল্প কিভাবে তৈরি হয়, কাকে ছোট গল্প বলবো, এই বিষয়টা তোমাদের খুব কাজে লাগবে। ছোট গল্প কথাটার মধ্যেই লুকিয়ে আছে ছোট, অর্থাৎ সংক্ষিপ্ত। কিরকম সংক্ষিপ্ত? যে একটা নির্দিষ্ট কোনো ঘটনা বা নির্দিষ্ট একটি বা দুটি চরিত্রকে কেন্দ্র করে যখন একটি গল্প তৈরি হয়, তাকে বলছি ছোট গল্প। ছোট গল্পের বৈশিষ্ট্য কি কি হতে পারে? প্রথমে তো বলে দিলাম ছোট, সংক্ষিপ্ত হবে, এটা তো আমরা যে কেউ বলতে পারি। কিন্তু
এই ছোট গল্প তৈরি হওয়ার জন্য আরও কিছু কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যগুলো আমরা একটু কবিতার আকারে বলি। আমাদের প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষাযাপন কবিতায় এই ছোট গল্পের সংজ্ঞাটি যেন খানিকটা ধরা দিয়েছে। কথাগুলো এইরকম, কবিতাটির মধ্যে যে কথাগুলি আছে ঠিক এইরকম: ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্মৃতি রাশি, প্রত্যহ যেতেছে ভাসি, তারই দু চারিটি অশ্রুজল। নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়ে হইল না শেষ। একটু ভেঙে বলি। বলছেন ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্ত সহজ সরল। অর্থাৎ ছোট গল্প লেখা হবে আমাদের মতো একদম নিম্নবিত্ত বা মধ্যবিত্ত মানুষের, খুব সাধারণ মানুষের, আমাদের প্রতিদিনকার জীবনকে কেন্দ্র করে, আমাদের প্রতিদিনকার জীবনকে কেন্দ্র করে যে ছোট ছোট ঘটনা, যে হাসি কান্না নিয়ে আমাদের প্রতিদিনকার জীবন, সেই জীবনকে নিয়ে, সেই ঘটনাগুলোকে নিয়ে, যে ঘটনাগুলো কোনোদিন খবরের কাগজের হেডলাইন হবে না, কোনো নিউজ চ্যানেলে ব্রেকিং নিউজ করে দেখানো হবে না, সেই ধরনের, যেগুলো অন্য কোনো বাইরের লোকের, আমার পরিবার বা আমার নিজের ছাড়া খুব বাইরের লোকের মনে খুব আলোড়ন তৈরি করবে না, সেই রকম ব্যক্তিগত জীবনের বা ব্যক্তিগত পরিসরের কোনো ঘটনা বা কোনো চরিত্রকে নিয়ে এই ছোট গল্পগুলো লেখা হয়। খুব ছোট বৃত্ত হবে সেই চরিত্রটির বা সেই ঘটনাটির, বৃত্তটি খুব ছোট। আর কি হবে? কবি বলছেন যে নাহি বর্ণনার ছটা, মানে অনেক বড় করে এই ঘটনা, সেই ঘটনা, এই কাহিনী, এই উপকাহিনী, শাখায় প্রশাখায় কাহিনীর বিস্তার, এসব নেই। একটা সমুদ্রের কথা বলতে গেলাম, প্রায় 1.5 পাতা বর্ণনা দিলাম, এরকম ব্যাপার কিছু নেই। ঘটনাগুলো, যে ঘটনা বা যে ব্যক্তির কথা বলা হবে, সেই লেখাগুলো, সেই যে বর্ণনাটা হবে, সেটা খুব নির্মেদ, সংক্ষিপ্ত। খুব, আমরা যখন ছবি আঁকি, অনেকে ছবি আঁকো তারা জানবে যে জল রঙে যখন আঁকা হয়, খুব কম রং ব্যবহার করে আঁকা হয়। সেই কম রং ব্যবহার করে 2-1টা তুলির টানে বা 2-1টা পেন্সিলের আঁচড়ে যেভাবে আমরা এক একটা অবয়ব ফুটিয়ে তুলি, ঠিক সেই রকমই হবে ছোট গল্পের চরিত্রগুলো। সেখানে অতিরিক্ত কিছু লেখা হবে না। তোমরা যেমন এখন শব্দ সংখ্যা মেনে পরীক্ষার সময় উত্তর লেখো, অনেকটা সেই রকম, বাড়তি কিছু লেখা থাকে না। হ্যাঁ, সেখানে বাড়তি জিনিসের প্রবেশই নেই। সেই হচ্ছে ছোট গল্প। তাহলেই সে বড় হতে হতে সে উপন্যাসের আকার ধারণ করতে পারে। আর কি? নাহি তত্ত্ব নাহি উপদেশ। বলছে সেখানে গল্পকার, যিনি লেখক, যিনি গল্প লিখছেন, তিনি সমাজকে নীতিশিক্ষা দেওয়ার জন্য বা কোনো আদর্শ প্রচার, কোনো মতবাদ প্রচার বা কোনো বার্তা দেওয়ার জন্য তিনি কিন্তু কিছু লিখছেন না। তিনি যা লিখছেন সেটা খুব ছোট, খুব সাধারণ মানুষের জীবনের প্রতিবিম্বন। তার গল্পে, তার কাহিনীতে তার প্রতিবিম্বিত হচ্ছে, তার রিফ্লেকশন পাওয়া যাচ্ছে। তার মানে ছোট গল্পকার যখন গল্প লেখেন, তিনি তা লেখেন তার সৃষ্টির আনন্দে, বিশেষ কোনো উদ্দেশ্য নির্ভর হবে না। এইবারে হচ্ছে আসল কথাটি: অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়ে হইল না শেষ। এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কি বলছে? বলছে একটা ছোট গল্প যখন পড়বে, ধরো এই গল্পটা যখন পড়বে, বা তোমরা যখন জ্ঞানচক্ষু পড়েছো, জ্ঞানচক্ষু যেখানে গল্পটা শেষ হয়ে যায়, যে তপন সে মনে মনে একটা প্রতিজ্ঞা করে, সেইখানে
শেষ হওয়ার পরে তোমাদের কি মনে কোনো প্রশ্ন জাগেনি যে এই যে তপন, সে বড় হয়ে কি সত্যিই লেখক হতে পেরেছিল? সে কি তার মেসোমশাইয়ের মুখের ওপর উচিত জবাবটা দিতে পেরেছিল? নিজের প্রচেষ্টায়, নিজের অধ্যবসায়ে, নিজের প্রতিভায় ভালো একজন লেখক হয়ে সে কি সবাইকে চমকে দিতে পেরেছিল? নাকি তপন কোনোদিন আর লেখক হয়েই উঠতে পারল না? এই যে একটা গল্প শেষ হওয়ার পরেও সেখানে কিছু জীবন জিজ্ঞাসা তৈরি হয়, পাঠক সেখানে কিছু মনে মনে প্রশ্ন তৈরি করে, পাঠক মনে করতে থাকে যে এটা এরকম তো হতে পারে, গল্পটা শেষ হয়ে গেল তারপরে এরকম তো হতে পারে, এরপরে হয়তো এরকম হয়েছে এরকম হয়েছে। অর্থাৎ আমরাও ভেতরে ভেতরে যখন পড়ি, তারপরে গল্পটা শেষ হয়ে যাওয়ার পরে আমরা কি করি, আমরা গল্প বানাই, ভেতরে ভেতরে গল্প তৈরি হয়। সেই জন্যে তিনি বলছেন যে অন্তরে অতৃপ্তি রবে, শেষ হবে না, আরেকটু কিছু হলে বোধহয় ভালো হতো, এই হলো না, কি হলে ভালো হতো সেটা আর বুঝতে পারি না, কিন্তু নিজেরা মনে 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 সেই গল্পটা বানাতে থাকি নিজেদের মতো করে। এক একজন এক এক রকমের গল্প বানায়, কিন্তু সবাই যে একই রকম বানাবো এমন ব্যাপার নয়। শেষ হয়ে হইল না শেষ, এই যে অতৃপ্তি, এই অতৃপ্তি নিয়ে পাঠক আবার নতুন নতুন যে গল্পের জন্ম দেয়, এবং একটা গল্প শেষ হয়েও পাঠকের মনে দীর্ঘদিন ধরে সে অনুরণিত হতে থাকে, পাঠককে ভাবাতে থাকে। এটাই হচ্ছে ছোট গল্পের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। আমরা যখন বহুরূপী গল্পটাও পড়ব সুবোধ ঘোষের, তখনও এই বৈশিষ্ট্যগুলো দেখতে পাবো, তোমরা দেখতে পাবে। এবারে একটু সুবোধ ঘোষ সম্বন্ধে বলি, সুবোধ ঘোষের জীবন সম্বন্ধে বলি, তাহলে বহুরূপী গল্পটা বুঝতে আরো খানিকটা সুবিধা হবে। কারণ সুবোধ ঘোষের যে জীবন, তার যে কর্মজীবন বিশেষ করে, সেই জীবনের সাথে একটা বহুরূপী জীবন, তার যেন বহু কর্মময় জীবন, বহু পেশার সাথে তিনি জড়িয়েছেন, এরকম একটা জীবন। তার জন্ম হয়েছিল 1909 সালে বিহারের হাজারিবাগে। অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন, কিন্তু একদম মধ্যবিত্ত পরিবারের অভাব অনটনের সাথে লড়তে লড়তে একটা সময় তাকে হার মানতে হয়। তিনি কলেজে ভর্তি হয়েছিলেন পড়াশোনা করার জন্য, কিন্তু কলেজের গণ্ডি পার হতে পারেননি। কর্মজীবন শুরু করেছিলেন কি দিয়ে জানো? কর্মজীবন শুরু করেছিলেন বাসের কন্ডাক্টর হয়ে। সার্কাসের ক্লাউন সেজেছেন কখনো, কখনো মিউনিসিপ্যালিটির ঝাড়ুদার হয়েছেন, মিউনিসিপ্যালিটির ঝাড়ুদারের কাজ করেছেন। তারপরে স্বাধীনতা সংগ্রামে যোগদান করেও কোনো সময় জেল খেটেছেন। অদ্ভুত বর্ণময় ছিল তার কর্মজীবন। শেষে অবশ্য তিনি খবরের কাগজের দপ্তরে সহকারী সম্পাদকের কাজ নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন, কিন্তু তার জীবনের একটা সময় প্রচণ্ড সংগ্রামের মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছে। এত একদম তৃণমূল স্তরে মানুষকে দেখেছেন, জীবনের কঠোর বাস্তবের সঙ্গে এমন করে লড়াই করেছেন যে বাস্তবতার চিত্র, যে সমাজের অবক্ষয়িত চিত্র, সমাজের বিশ্বাসহীনতার চিত্র তার লেখায় বারবার ফুটে ওঠে। তার প্রথম দুটি গল্প অযান্ত্রিক এবং ফসিল তাকে বিখ্যাত করে দেয় গল্পকার হিসেবে। আকস্মিকভাবেই তার গল্পকার হিসেবে তার আগমন। সেই গল্প তোমাদের অন্য কোনো দিন বলবো, আমি দীর্ঘায়িত করতে চাই না এই বিষয়টা। এখন তোমাদের আসল পড়ায় একটু ঢুকতে চাই। এই যে তার যে জীবনের অভিজ্ঞতা, এই যে বহুরূপতা তার কর্মজীবনের, সেই বহুরূপতার সাথে আমাদের এই গল্পের যে প্রধান চরিত্র বহুরূপী হরিদা, তার বেশ অনেকটা মিল আছে। যদিও হরিদা বহুরূপী সাজে। আচ্ছা, বহুরূপী কারা? বহুরূপী কিন্তু আমরা যে এই যে এখন যাদেরকে সাজতে দেখি, তারা কিন্তু বহুরূপী নয়। বহুরূপী ছিল বাংলার এক প্রাচীন লোকশিল্প, বহুরূপী সাজা। ধীরে ধীরে তারা কি, এখন আমরা প্রায় দেখতেই পাই না এই বহুরূপীদের। এই যে সেজে যারা চৈত্র সংক্রান্তির সময় ঘুরে বেড়ায়, বা এরা কিন্তু বহুরূপী নয়। এই বহুরূপী ছিল একটা
ভিন্ন পেশা। এরা গ্রাম থেকে গ্রামে তাদের সাজ পোশাক, তাদের মেকআপ, তাদের যা যা লাগে, পৌরাণিক চরিত্র করতে গেলে অস্ত্র শস্ত্র লাগে, এই সমস্ত সব নকল জিনিসপত্র নিয়ে তারা বাক্স ট্রাঙ্ক নিয়ে তারা গ্রামকে গ্রাম ঘুরে বেড়াতো। কিছুই না, কাজ ছিল তাদের মানুষের মনোরঞ্জন করা, মানুষকে আনন্দ দেওয়া। এবং একই সঙ্গে তারা কি করত, তারা সেটাকে পেশা করে নিয়েছিল। মানুষ তাদেরকে, অনেকে তারা মানে নিয়মিত মানে মাসিক তাদেরকে চাল ডাল এসবের বন্দোবস্ত করে দিয়েছিল। ওই সিধে দেয় না, ওই সিধে দেওয়ার মতো। আস্তে আস্তে এই পেশার থেকে বেশিরভাগ মানুষই সরে এসছে। আগে যেখানে প্রায়ই দেখা যেত এই বহুরূপীদের, আজ আর দেখা যায় না। কিন্তু বহুরূপীরা তাদের যে রূপসজ্জা, তারা যে শুধু সাজতো তা না, তার সঙ্গে তাদের সংলাপ, মানানসই সংলাপ, তাদের অঙ্গভঙ্গি, অভিনয় সব কিছু মিলিয়ে মিশিয়ে পরিবেশটাকে এমন তৈরি করে ফেলতো যে বোঝার উপায়ই নেই এ অন্য কোনো লোক, ওই চরিত্রটি নয়, যে চরিত্রটি সেজেছে সেই চরিত্রটি নয়। যখন তারা বাইজির বেশে বা নর্তকীর বেশে, মানে মহিলার চরিত্র ধারণ করে আসতো, বা কলেজ গার্ল সেজে আসতো, পুরুষ বহুরূপীরা সাধারণত পুরুষই হয় বেশিরভাগ ক্ষেত্রেই, মহিলা দেখাই যায় না, মহিলাদের পেশাই ছিল না এটা। তো তখন তাদেরকে দেখে বোঝার উপায়ই ছিল না যে এরা মহিলা নয়। সেই জন্য এদের এত জনপ্রিয়তা, মানুষ অবাক হয়ে যেত এদেরকে দেখে। এমনকি কথা বার্তা, চাল চলন, শুধু সাজ নয়। ধরো এখনই তোমার সাথে একজন বসে গল্প করছে, একজন বহুরূপী তোমার সাথে বসে চা খাচ্ছে, গল্প করছে, গল্প টল্প করে সে যখন গিয়ে শিব সেজে আসছে, তুমি তাকে চিনতেই পারছো না যে এই লোকটাই তোমার সাথে বসে চা খাচ্ছিল। এত অপূর্ব তাদের সাজসজ্জা, এত অপূর্ব তাদের শিল্প কৌশল, এমন তাদের প্রতিভা, তার কথা বার্তা, তারা চরিত্রের মধ্যে এমনভাবে ঢুকে যায় তখন যে তাদেরকে আর চেনার উপায়ই নেই যে সেই মানুষটা অন্য কোনো নামের কেউ ছিল। তখন সে ওই চরিত্রে ঢুকে যায়। সং যারা সাজে তাদেরকে দেখলে বোঝা যায় যে তারা কৃত্রিমভাবে সাজছে, কিন্তু এরা কিন্তু তা ছিল না। এরা সম্পূর্ণ একটা চরিত্র হয়ে উঠত। আমরা আসল নকলের তফাতও বুঝতে পারতাম না। এখনো কিছু ঘর বহুরূপী আছে, কিছু মানুষ আছে বহুরূপীদের গ্রাম এখনো দেখা যায়। তারকেশ্বর, হুগলি, ত্রিবেণী, তারপর বিষয়পুর, চুচুড়া, এই সমস্ত জায়গায় এখনো বেশ কিছু ঘর বহুরূপী আছেন, টিকে আছেন এখনো কোনো মতে। কিন্তু তাদের আর সেই রোজগার নেই, তাদের সেই রমরমা যে বাজার ছিল সেটা আর নেই এখন। মানুষ আর এখন টিভি, এত সিনেমা, এত ঝাঁ চকচকে বিনোদন জগৎ তৈরি হয়ে গেছে আমাদের চোখের সামনে। একটা ক্লিক করলেই বিনোদন জগৎ আমাদের চোখের সামনে আসে। এখন আর বহুরূপী মানুষকে মন ভোলাতে পারে না। তাই বহুরূপীরা এখন অভাবে অনটনে, এখন মেয়ে সাজলে তাদেরকে হাস্যকর লাগে। কারণ মেয়ে সাজার জন্য যে লালিত্য, যে কমনীয়তা দরকার, তাদের অপুষ্ট শরীরে এখন আর সেই কমনীয়তা আসে না। সেই জন্যে এখন আস্তে আস্তে তাদের জনপ্রিয়তা কমতে কমতে একদম তলানিতে ঠেকে গেছে, প্রায় লুপ্ত হয়ে গেছে এই বহুরূপী পেশাটা। কিন্তু এই যে যে কিছু মানুষ যারা বহুরূপী এখনো সেজে ঘুরে বেড়ান, সেই মানুষগুলো কিন্তু জাত শিল্পী। তারা অন্য কোনো পেশায় কিন্তু চাইলে যেতে পারতেন। তাদের ছেলেমেয়েরা হয়তো অন্য পেশায় চলে গেছে, তাদের ছেলেমেয়েরা লেখাপড়া করে তারা হয়তো অন্য পেশায় চলে গেছে, কিন্তু এরা যেতে পারে না। এদের রক্তের ভেতরে এই শিল্পটা কোথায় যেন বলে ওঠে, এরা কিছুতেই সেখান থেকে সরে যেতে পারে না। এই শিল্পটাকে তারা বুকে আঁকড়েই শেষ নিঃশ্বাস হয়তো ত্যাগ করবেন। আর এদের সাথে সাথেই বাংলার একটা প্রাচীন লোকপরম্পরা যেন একদিন বিলুপ্ত হয়ে যাবে। আমরা হয়তো শুধু বইয়ের পাতাতেই এইভাবে তখন পড়ব যে বহুরূপী ছিল। বাংলা সিনেমায়, বাংলা উপন্যাসে, বাংলা গল্পে আমরা বহুরূপীর, বাংলা কেন বলছি, বাংলা হিন্দি সবখানে বহুরূপীর ব্যবহার দেখেছি। বিশেষ করে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত উপন্যাসের প্রথম খণ্ডে, সেখানে ছিনাদ বহুরূপী যে বাক্সে যে ভয় দেখিয়েছিল,
তারপরে যখন ধরা পড়ে যায় তখন সে তো বাঘ নয়, সে তখন কান্নাকাটি করছে, আগে না বাবু আমি তো ছিনাদ বহুরূপী। তো সেই ছিনাদ বহুরূপীরকে শাস্তি কি হলো, তার সেই বাঘের সেই সুন্দর মোটা লম্বা ল্যাজটা সেটা শাস্তিস্বরূপ কেটে রেখে দেওয়া হলো বাড়িতে। এরকম মজার ঘটনা তাদের শুনতে মজা লাগলেও সেই সময় তার নিশ্চয়ই মজা লাগেনি। বা আমরা সুচাঁদকে দেখি, সমরেশ বসুর সুচাঁদ, যেখানে সুচাঁদের স্বদেশ যাত্রা বলে একটি উপন্যাস আছে, সুচাঁদের স্বদেশ যাত্রা, সেইখানে সুচাঁদ বহুরূপী, সে ধরা পড়ে গেলে বলতো আমি সুচান বহুরূপা, এরম করে বলতো সে ধরা পড়ে গেলে। বাঘ বাহাদুর, ডোর, এই সমস্ত সিনেমায় আমরা বহুরূপীর ব্যবহার দেখেছি। এইরকমই এক বহুরূপী, এই জাত শিল্পী একজন বহুরূপী আমাদের হরিদা। আমরা একটু গল্পটা পড়ব। গল্পটা সম্পূর্ণটা পড়লে হয়তো 3-4টে ক্লাসেও হয়তো শেষ হবে না, সেই জন্য আমি পুরো গল্পটা পড়ব না। তোমরা গল্পটা নিশ্চয়ই পড়েছো আমি জানি, আমি পড়তে বলেও ছিলাম তোমাদেরকে। এবার আমরা তাহলে সরাসরি গল্পে যাই। তোমাদেরকে বললাম বহুরূপী কারা। এবারে গল্পের প্রথমেই কি আছে তোমরা জানো যে হরিদার ঘরে বেশ কয়েকটি ছেলে, পাড়ার বেকার অল্প বয়সী ছেলে পেলে, তারা আসে একটু আড্ডা দিতে, একটু আড়ালে আড্ডা মারে বসে, অনেকটা ছোট ক্লাব ঘর টাইপের হয়ে যায় আর কি তখন হরিদার বাড়ির ঘরটা। বাড়ি ঠিক নয়, ওই একটাই ছোট ঘর। তো শহরের একদম একটা সরু গলি, সবচেয়ে সরু গলি বলছেন, সেই সরু গলির মধ্যে ছোট্ট ঘর একটা হরিদার। সে গরিব মানুষ, তার কোনোদিন হাঁড়িতে চাল ফোটে, কোনোদিন ফোটে না, এতই সে দরিদ্র। তো সেই হরিদার বাড়িতে এসে তারা বন্ধুরা মিলে, কয়েকজন বন্ধু তারা আড্ডা দিতে আসে। তারা এসেই প্রথম হরিদার কাছে একটা গল্প ফেঁদে বসে। সেটা প্রথমে বলে, জানো হরিদা কি কাণ্ড হয়েছে, বলে তারা শুরু করে। তো কাণ্ডটা কি, সেই কাণ্ডটা বলে যে জগদীশবাবু বলে গ্রামের একজন, শহরের একজন বড় ধনী ব্যক্তি, তার বাড়িতে একজন সন্ন্যাসী এসেছিলেন। তিনি নাকি হিমালয়ে থাকেন, তার নাকি বয়সের গাছপাথর নেই এবং সারা বছরে নাকি তিনি একটি হর্তুকি খান, এইসব বলেছে। তা হরিদা অবাক হয়ে শুনছে। হরিদার ঘরে তখন চা হচ্ছে। হরিদার ঘরে সেখানে একটি চায়ের আয়োজন হতো। হরিদা তার উনুনে জল ফুটিয়ে দিত, ওরা চা চিনি দুধ যা যা লাগে নিয়ে আসতো, ওই হই হই করে ওরা ওখানে বসে খেত। হরিদার ঘরে বিরক্ত করার কেউ নেই, হরিদা একা মানুষ। তো সেই হরিদা এখনো আছেন, বলছে না না উনি চলে গেছেন, না থাকলে একটু পায়ের ধুলো নিতাম, এমন সন্ন্যাসী সারা বছরে একটা হর্তুকি খান। তো বলছে না না তা পেতেন না, সে বড় দুর্লভ জিনিস। দুর্লভ মানে যা সহজে পাওয়া যায় না সেই জিনিস। এই দুর্লভ জিনিস বলার মধ্যেই একটা মজা আছে। লেখক এই দুর্লভ জিনিস কথাটা বলেই বলছেন, দেখো শুধু একা জগদীশবাবু ছাড়া আর কাউকে তিনি পায়ের ধুলো দিতে চাননি। আর কেউ তার পায়ের ধুলো নিতে পারেনি, আর যারা ভক্তরা ছিল তারা কেউ পায়ের ধুলো নিতে পারেনি। কিন্তু কেন? হরিদা জিজ্ঞেস করছে কেন, অবাক হয়ে গেছে। সন্ন্যাসীর পায়ের ধুলো সবাই নিতে পারবে না কেন, কি আছে পায়ের ধুলোতে, আবার কি আছে, প্রণাম করবে তার জন্য কি আছে। আর জগদীশবাবু কেমন করে নিলেন? তো বলছে জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে, খড়ম চেনো তো, নিচে শুধু আমাদের পায়ের আকারের কাঠের থাকে আর ওপরে একটা বোল লাগানো থাকে, সেই বোলটা যেখানে দুটো আঙ্গুল এরম করে জোড়া দিয়ে ধরা থাকে, সেই বোলটা সোনার বানিয়ে দিয়েছে। সেই পাদুকা দুটো এমনি করে নিয়ে এসে সন্ন্যাসীর পায়ের কাছে বসে ধরেছে। তখন তিনি সেই পাদুকা পড়ার জন্যে, সেই খড়ম পড়ার জন্যে পা বাড়িয়েছেন, তখন জগদীশবাবু তার পায়ের ধুলো নিয়েছে। এবার হরিদা আরো অবাক হয়েছে, বেশ মজা পেয়ে গেছে ব্যাপারটা, বলে বাহ
এ তো বেশ মজার ব্যাপার। এই জায়গাটা একটু খেয়াল করবে। তারপরে এটাও শেষ নয়, তারপরেও সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় জগদীশবাবু একটা 100 টাকার নোট জোর করে সন্ন্যাসীর ঝোলার মধ্যে ফেলেও দিয়েছেন, এবং সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন। এই লাইনটা একটু দাগ দিয়ে রাখবে, সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন। এই লাইনটা দাগ দিয়ে রাখবে। সন্ন্যাসী হাসলেন কেন, হেসে চলে গেলেন কেন? সন্ন্যাসী সন্তুষ্ট হলেন, সোনার বোল লাগানো খড়ম পেয়েছেন, 100 টাকা দক্ষিণা পেয়েছেন, মন খুশি হয়ে তিনি চলে গেলেন। এই অবধি বলার পর হরিদা গম্ভীর হয়ে গেল, চুপ করে গুম মেরে বসে থাকলো কিছুক্ষণ। ওই ছেলেগুলো গল্প করছে, এটা ওটা বলছে, কিছু যেন শুনছেই না। হরিদা এক মনে চা করছে, চায়ের জল ফুটিয়ে দেওয়ার পরে তিনি ভাতের হাঁড়িও বসিয়েছেন, সব কিছুই করছেন, কিন্তু খুব একটা কথা বলছেন না, একটু অন্যমনস্ক হয়ে আছেন। এইখানে প্রশ্ন যে গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা, এই লাইনটাও দাগ দিয়ে রাখবে। এই লাইনটার থেকে বড় প্রশ্ন, ব্যাখ্যা দুইই আসতে পারে, বড় প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা, অনেকক্ষণ চুপ করে রইলেন। আমরা কি বলছি বা না বলছি সেদিকে হরিদার যেন কোনো কানই নেই। এই গল্প শুনে হরিদা গম্ভীর হয়ে গেলেন কেন, তোমাদের কি মনে হয়? আমি জানি তোমরা বুঝতে পেরেছ যে যে সত্যিকারের সন্ন্যাসী সে কেন সোনা টাকা এসবের লোভে নিজের পায়ের ধুলো বিক্রি করবে। এইসবের বিনিময়ে তার পায়ের ধুলো কিনতে হবে, তার আশীর্বাদ কিনতে হবে, তাই কি কখনো হয়? সে কি কোনোদিন সন্ন্যাসী হতে পারে যার পার্থিব জিনিসের উপর এত লোভ, যে টাকা নেয়, যে সোনার বহুমূল্য খড়ম যে ব্যবহার করে, সে কি সত্যিকারের সন্ন্যাসী হতে পারে? কখনোই নয়। কাজেই সেই জন্যে হরিদা ওই যে আশ্চর্য হয়েছিল, যে বললো বা বেশ মজার ব্যাপার তো, যে এইগুলো দিলেই আশীর্বাদ পাওয়া যায়, না দিলে পাওয়া যায় না। তার মানে আর যারা ভক্ত তারা হয়তো এত পয়সাওয়ালা নয়, তারা অত ধনী নয়, সেই জন্য তাদের কাছে তিনি তার আশীর্বাদ দেননি, পায়ের ধুলো নিতে দেননি, প্রণাম করতে দেননি। তার বদলে তার যে ক্ষমতাশালী, আমরা পরে দেখব, প্রচুর বিপুল পরিমাণ সম্পত্তির মালিক এই জগদীশবাবু, সেই জগদীশবাবুকেই সে শুধু দিয়েছে, আশীর্বাদ দিয়েছে। কিসের বিনিময়ে? সোনার বোল লাগানো খড়ম এবং 100 টাকা দক্ষিণার বিনিময়ে। তখনকার দিনে 100 টাকার বহুমূল্য। এইটা শুনে হরিদা যেন মনে মনে কিছু একটা ভাবতে লাগলো, কিছু একটা ফোন দিয়ে আটতে লাগলো, কিছু একটা প্ল্যান করতে লাগলো। সেই প্ল্যান করতে করতে ওদের চায়ের জল ফুটিয়ে নিজের ভাতের হাঁড়ি চড়িয়েছে। এখানে এসে একটা অংশ সুবোধ ঘোষ শেষ করলেন। এইবারে খানিকটা বর্ণনার অংশ আছে, যে হরিদার জীবনটা কেমন। এই বর্ণনার অংশটার থেকে আবার একটা আলাদা পার্ট, সেই অংশে আমরা একটু পড়ি। প্রথমে তো বলছে হরিদার ঘর কেমন, সেখানে সন্ধ্যাবেলা ওরা আড্ডা দেয়, খুব ছোট্ট একটি ঘর, সেখানেই তার সারা জীবন কাটে। খুব গরিব মানুষ, কিন্তু কাজ করতে হরিদার প্রাণের মধ্যে যেন একটা বাধা আছে। এই লাইনটা দাগ দেবে, কিন্তু কাজ করতে হরিদার প্রাণের মধ্যেই যেন একটা বাধা আছে। ঠিক কাজ করতে না, একঘেয়ে কাজ করতে, এই যে প্রতিদিনকার কাজ, যে একই কাজ, একই রুটিন, এই রুটিন মাফিক যে কাজ, যে চাকরি, 10টা 5টার যে চাকরি, এটাতে হরিদার একটা মনের সায় নেই খুব একটা। সে একটু মুক্ত মনে, খোলামেলা, স্বাধীন চেতা মানুষ। সে ওই একটা বাধা ধরা কাজের মধ্যে সে নিজেকে বেঁধে রাখতে পারে না। সেই জন্য সে কি করে, সে চাইলেই পারত একটা কাজ, কিছু একটা জুটিয়ে নিতে, কিন্তু সে এইসব না করে সে কি করে, সে নিজের অভাবটাকে সহ্য করতে রাজি আছে, কিন্তু সে তবু
এই 10টা 5টার চাকরির ফাঁদে সে নিজেকে জড়িয়ে ফেলতে রাজি ছিল না। সেই জন্য সে কি করলো, সে এই বহুরূপীর পেশা বেছে নিল। হরিদার জীবনে একটা নাটকীয় বৈচিত্র্য আছে, খুব ইম্পর্ট্যান্ট লাইন, দাগ দিয়ে রাখো। হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে। কি বৈচিত্র্য, তার জীবনের কি বৈচিত্র্য, এবং এই যে নাটকীয় বৈচিত্র্য বলছে, সেই নাটকীয় বৈচিত্র্যটাই তার জীবনের পেশা এবং নেশা দুটোই। অর্থাৎ তার যে বহুরূপী হয়ে বেরোনো, তিনি যেদিন ইচ্ছে হন, একদিন ইচ্ছে হলো তিনি সুন্দর করে সেজে গুজে তিনি বেরোলেন। যেমন যেদিন যেমন রোজগার হয়, যেদিন খুব ভালো সাজগোজ হয়, বা মানুষ যেদিন বেশি খুশি হয় সেদিন একটু বেশি রোজগার হয়। আবার বেশি রোজগার মানে ওই 1 আনা 2 আনা 4 আনা এরকম রোজগার আর কি। আর যেদিন সেরকম না হয় আর একটু কমও হতে পারে। একদিনই খুব বেশি হয়েছিল, সেটা আমরা পরে আসছি। কি কি সাজেন, এই সাজের বর্ণনাগুলো একটু পড়তে হবে, আমি এখন আর ডিটেলসে যাচ্ছি না। কোনোদিন পাগল সেজে থানিট নিয়ে বাসের ওপরে বসা যাত্রীদের দিকে তাড়া করেন, ড্রাইভারের ধমক খেয়ে তারপর নিরস্ত হয়। লোকে অবাক হয়ে যায়, আরে সত্যি পাগল ভেবেছিলাম, এই লোকটা বহুরূপী নাকি। আবার কি সাজেন, একদিন বাইজি সেজে সন্ধ্যাবেলা বেরিয়েছিলেন এবং সেদিন বেশ প্রচুর পরিমাণ রোজগার হয়েছে, এবং যারা দূর থেকে দেখছে একজন মোহময়ী নারী, সে ওরকম একটা ফুলের সাজি নিয়ে বেনি দুলিয়ে দুলিয়ে আসছে, পায়ের ঘুঙুর বাজছে ঝুনঝুন করে, তো তারা বেশ হাঁ করে দেখছে। তারা কিন্তু বুঝতেও পারেনি, কিন্তু যখন এই দোকানদার যারা ছিল তারা তো চেনে, রোজ হরিদাকে দেখে, সেই জন্য তারা ঠিক বুঝতে পেরেছে। তো তারা কি করেছে, ওই সবাই হেসে হেসে বলছে, আরে ও তো হরি। তা তখন লোকে অবাক হয়ে বলছে, আরে এটা একটা একজন পুরুষ মানুষ, বহুরূপী। কেউ বুঝতেই পারেনি। সেই দিনই খুব টাকা রোজগার হয়েছিল, 8 টাকা 10 আনা। এটা মনে রাখবে ছোট কোশ্চেনের জন্য, যে বাইজি সেজে তিনি যেদিন বেরিয়েছিলেন, হরিদা যেদিন বেরিয়েছিলেন, সেদিন তার কত রোজগার হয়েছিল, 8 টাকা 10 আনা। এটা একটু দাগ দিয়ে রাখবে। কোনোদিন বাউল কাপালি, কোনোদিন কাবলিওয়ালা, নানা রকম আর কি, কোনোদিন সাহেব, কোনোদিন অন্য কিছু সেজে বেরোন। আর কি, একদিন পুলিশ, নকল পুলিশ সেজে লিচু বাগানে, দয়ালবাবুদের লিচু বাগানের ভেতরে দাঁড়িয়েছিল, আর লিচু চুরি করতে গেছিল স্কুলের বাচ্চারা। টিফিনে হয়তো ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে গেছে। তা পুলিশ দেখে তারা তো ভীষণ ভীত। এবার কি করেছে, স্কুলের মাস্টারমশাই পর্যন্ত এসে ধরতে পারেনি যে হরি। এই নকল পুলিশ হরিদার কাছে ক্ষমা টমা চেয়েছে, এবং পুলিশ ঘুষ খায় এটা যেমন প্রচলিত, এবং সেইটা যাতে মানে মিথ্যে না হয়, মানে সেটাতেও যাতে সন্দেহ না করে, সেই জন্যে সে ঘুষ খাওয়ার মতো করে 8 আনা ঘুষ নিয়েছে। আসলে সেটা তার পারিশ্রমিক, পুলিশ সাজার পারিশ্রমিক নিয়ে মাস্টারমশাইয়ের হাতে বাচ্চাগুলোকে দিয়েছে। পরে মাস্টারমশাই বুঝতে পেরেছেন, কিন্তু মাস্টারমশাই তাতে কোনো তাকে তিরস্কারও করেনি, বকাবকিও করেনি, রাগও করেননি, কারণ এত অপূর্ব সে পুলিশের অভিনয় করেছিল যে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল, মাস্টারমশাইকেও বোকা বানিয়ে দিয়েছিল সে। এইখানে এই অংশটা শেষ, অর্থাৎ তার যে জীবনের যে নাটকীয় বৈচিত্র্য, বিভিন্ন রকম চরিত্র সেজে এক এক দিন তার যেমন যেমন মনে হয়, আমি এটা হতে পারতাম, এটা হতে পারতাম, এটা হতে পারতাম, সেইভাবে তিনি সেজে সেজে নিজের জীবন কাটান। আমাদের সুবোধ ঘোষের জীবনটাও খানিকটা এরকম ছিল। কোনোদিন কোনো সময় বাস কন্ডাক্টর, বেশি দিন হয়তো সেই চাকরি টিকলো না। তারপর কখনো সার্কাসের ক্লাউন সেজেছেন, কখনো ঝাড়ুদার হতে হয়েছে, নানা রকম ঘাত প্রতিঘাত পেরিয়েছেন। অনেক রকম ছোট 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 পেশা পার হয়ে তিনি অনেকটা ওপরে পরে উঠেছিলেন, সম্পাদকের কাজ নিয়ে সংবাদপত্রের অফিসে চাকরি পেয়েছিলেন। কিন্তু তার আগের যে জার্নিটা, সেই যে বহুমুখী একটা বহুরূপ জীবন, বহুরূপময় যে কর্মজীবন, সেই কর্মজীবনের সাথে দেখো এই হরিদার যে বিভিন্ন রূপে নিজেকে আত্মপ্রকাশ করা, প্রতিদিন, ঠিক প্রতিদিনও নয়, সপ্তাহে হয়তো একদিন বেরোন, তাদের কিছু যায় আসে না, ঠিক আছে, খিদে হজম করে ফেলতে পারবে, কিন্তু রোজকার ওই একঘেয়ে পেশায় বেরোতে হবে রোজগারের জন্য, ওটি তিনি মানেন না। এইভাবে তার জীবন চলছিল। এই অংশটার পরে
আবার আমাদের বর্তমান যেখানে বসে ওই ছেলেগুলো কথা বলছে ঠিক সেইখানে সেই প্রেক্ষাপটেই সেই অংশে আবার আমরা ফিরে আসছি। বলছে পরদিন না, আজ এখন কিন্তু আমরা ঠিক বুঝতে পারছি না যে হরিদা এত গম্ভীর হয়ে কি ভাবছেন। সন্ন্যাসীর গল্পটা শুনে হরিদার মাথায় কি নতুন কোনো মতলব ছটফট করছে? হ্যাঁ, ঠিক, ওরা ঠিকই ধরেছিল যে আমাদের সন্দেহ মিথ্যে নয়। হরিদা বললেন যে আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো। এই লাইনটা দাগ দেবে। জবর খেলা মানে দারুণ খেলা, জবরদস্ত, অর্থাৎ তাক লাগানো, চমকে দেওয়ার মতো একটা খেলা দেখাবো। তোরা তো বলছে তো কী হবে, আমাদেরকে দেখি আপনার কী হবে? আমাদের সিগারেট একটা দিতে পারি, এর টাকা পয়সাতে কিছু দেবেন না? না, আমি বলছি তো তোমরা সন্ধ্যাবেলায় জগদীশবাবুর বাড়িতে যেও, সেইখানে আমি খেলা দেখাবো। ওরা তো জগদীশবাবুর বাড়িতে যাব? তোমার যে জগদীশবাবুর অনেক সম্পত্তি, কিন্তু বেশ কৃপণ, তার কাছ থেকে কি আর বেরোবে? কত আর দেবে? 5 আনার বেশি দেবে না, বকশিস আর কত পাবে? বলছে আচ্ছা ঠিক আছে, দেখো না, তোমরা যদি দেখতে চাও আমি কি খেলা দেখাই, তাহলে তোমরা ঠিক সন্ধ্যাবেলা আজকে জগদীশবাবুর বাড়িতে যেও। ওরা তখন মহা উৎসাহে বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যাব। ঠিক আছে, আমাদেরও তো খেলাধুলা আছে, স্পোর্টসের চাঁদা নিতে আমরা ঠিক যাব, গিয়ে থাকবো, তোমার পরিচয় দেবো না, তোমাকে চিনি বলবো না, কিন্তু খেলা দেখতে আমরা যাব, মজা দেখতে আমরা যাব। এই অবধি গল্পের প্রথম অংশ শেষ হয়ে যায়। এরপরে আসবে দ্বিতীয় অংশ, জগদীশবাবুর বাড়িতে সন্ধেবেলা। আমরা আজকের ক্লাসে এটুকুই পড়ি, পুরোটা একদিনে পড়িয়ে দিলে তোমাদের মনে রাখতে কষ্ট হবে। আমরা প্রশ্ন আলোচনাগুলো, যে লাইনগুলো দাগিয়ে দিয়েছি সেই লাইনগুলো দাগিয়ে রাখবে। ছোট ছোট প্রশ্ন, এই অংশ থেকে ছোট প্রশ্ন হয়, যেমন ধরো নর্তকীর সাজ করে বা বাইজির সাজে হরিদা কত রোজগার করেছিল, বা লিচু বাগানটি কাদের ছিল, বা পুলিশের ছেলেগুলো ভয় পেয়ে গেছিল কাকে দেখে, তারপরে কি ঘটনা ঘটেছিল। এরকম ছোট ছোট যে ধরো এসএকিউ বা এমসিকিউ কোশ্চেন যেগুলো তোমাদের থাকে, মাল্টিপল চয়েস কোশ্চেন, সেই কোশ্চেন, এবং 1 নম্বরের যে 20 শব্দের মধ্যে যে প্রশ্নগুলোর উত্তর লিখতে হয়, সেই প্রশ্নগুলো তোমরা বাড়িতে একটু নিজেদের মতো করে চেষ্টা করবে। পরে প্রশ্ন নিয়ে আলোচনা করব একদম শেষে। ভালো থেকো, পরের ক্লাসে দেখা হবে।